শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর, সাথে থাকছি আমি রনি দত্ত। কক্সবাজার কুয়াকাটার পর সমুদ্র দেখতে সবচেয়ে বেশি মানুষ আসে চট্টগ্রামের পতেঙ্গায়। সাগরের ফেনিল ঢেউ, কর্ণফুলী নদীর অপরূপ মোহনা, মনোরম সূর্যাস্ত আর মেরিন ড্রাইভ, পতেঙ্গায় একসাথে এত রূপ যে কারো মন কেড়ে নিবে নিমেষেই। একসময়ে অবহেলিত এই পতেঙ্গার রূপ বদলে গেছে গত কয়েক বছরে। বদলে যাওয়ার পতেঙ্গার চিত্র তুলে ধরছেন এমদাদুল হক, ছবি তুলেছেন আবু জাহেদ। চট্টগ্রামের মানুষের উন্মুক্ত বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র এই পতেঙ্গা সমুদ্র সৈকত। সাগরের নোনা জলের আবাহনে এখানে প্রতিনিয়ত ভিড় করেন সৌন্দর্যপিয়াসী মানুষ। ছুটির দিন তো বটেই, সপ্তাহের অন্য দিনগুলোতেও দুপুর থেকে রাত অবধি মানুষের কোলাহলে মুখর থাকে এই স্পট। চট্টগ্রামে তো অনেক বিভিন্ন পর্যটন এলাকা আছে, এর মধ্যে এটা একটু অন্যতম। এই যে সাগরের ভিউ আর হচ্ছে এই সূর্যের ভিউটা অনেক অসাধারণ। যখন মন ভালো থাকে তখন আসা যায়, মন খারাপ থাকলে মানে মন ভালো করার জন্যই আসা যায়। সমুদ্র সৈকতটা অনেক বিশাল, এটা দেখে মন অনেক ভালো লাগে, ফ্রেশ হয়ে যায়। সূর্য ডুবার দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর, সেজন্য আসা। এই তো অনেক ভালো লাগতেছে। এই যে মানুষ কক্সবাজার যাই, আমরা এই ফিলটা পতেঙ্গা সিভিক্সের মধ্যে নিচ্ছি, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর দৃশ্য। আমরা স্টাডির জন্য সবসময় আসতে পারি না, তাই প্রতি বছর একবার আসি। এমনি বলতে গেলে অসাধারণ সব কিছুই দেখি সবসময়, অনেকে প্রতি বছর অনেকে মানুষ থাকে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগে, পড়াশোনার পাশাপাশি একটু দেখে যাওয়া, ঘোরাঘুরি করা, তাহলে মনটাও ফ্রেশ থাকেন। যেহেতু আমরা চিটাগাংয়ে থাকি, কক্সবাজার যাওয়ার অনেক সময় আমাদের সুযোগ থাকে না, তো মাঝে মধ্যে আমরা আমাদের মেন্টালিটি ফ্রেশ রাখার জন্য আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে আসি। শহরের এক প্রান্তে অবস্থিত বন্দরনগরীর অন্যতম প্রধান এই পর্যটন কেন্দ্রে নিয়মিত মানুষের ঢল থাকলেও ঠিক কতটা সুশৃঙ্খল আর পরিকল্পিত এখানকার ব্যবস্থাপনা, আর দূর দূরান্ত থেকে আসা মানুষের সুযোগ সুবিধাই বা কেমন? আমি ফ্যামিলি নিয়ে মাঝে মধ্যে এখানে আসি, কিন্তু এখানকার দোকানপাটগুলো আসলে বিশৃঙ্খলভাবে আছে। মানে যদি পরিকল্পিতভাবে, যদি সুন্দরভাবে যদি করা যেত তাহলে আরও অনেক ভালো লাগতো। টয়লেট আছে, তারপর আরও হয়তো বা সুযোগ সুবিধা যদি থাকতো তাহলে যেগুলো পর্যটক আছে দূর দূরান্ত থেকে অনেক সুবিধা পেত। এখানে যত্রতত্র এই দোকানপাটের কারণে সৌন্দর্য নষ্ট হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। এগুলো আমাদের পর্যটকদের জন্য খুব একটা স্বস্তির না। সেজন্য আমি বলবো এই পর্যটন স্পট আরও সৌন্দর্য করার জন্য, আরও মনোমুগ্ধকর করার জন্য এগুলো নির্দিষ্ট স্থানে যদি ব্যবস্থা করা হয় তাহলে আরও অনেক সুবিধা হবে। দুই পাশে খুবই সুন্দর লাগছে, এই পাশে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। আমাদের ডান পাশে সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু আমি আসছি মুগদা থেকে, ঢাকার। কিন্তু এই জায়গার যে দোকানপাটগুলা, এর কারণে খুবই বিশৃঙ্খলার মতো সৃষ্টি হচ্ছে। যদি একটা মেনটেন করা যায়, স্থানীয়রা যদি মেনটেন করতে পারে তাহলে আমাদের জন্য খুব বেটার হয়। যারা পর্যটকরা ঘুরতে আসে তাদের জন্য খুবই স্বাচ্ছন্দ্য বোধ হয় আমার মতে। মানুষের এসব অভিযোগের বিপরীতে কি ভাবছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? আস্তে আস্তে আমরা কিন্তু বীজটাকে ক্লিন করছি। আমরা প্রায় 500 থেকে 1000 ফিটের মতো আমরা ক্লিন করেছি। তো সামনে আমাদের এটা আরও চলমান থাকবে। আমরা পুরো বীজটাকে ক্লিন করে ফেলবো। আপাতত কিছু দোকানকে সামনে পাশে নিয়ে যাব, যেভাবে আমরা নিয়েছি ওই দোকানগুলো আপাতত থাকবে, কিন্তু পরে পার্মানেন্টলি তারা কিন্তু আমাদের পার্কিং প্লেসগুলোতে দোকানগুলো শিফট হবে, এবং আমরা এই দোকানমুক্ত একটা বীজ এখানে এস্টাবলিশ করতে চাচ্ছি। এবং আমাদের যে মাস্টার প্ল্যান ছিল, ওই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা অপারেটর নিয়োগের মাধ্যমে 2টা জোনকে আমরা কার্যকর করার জন্য এই 6 কিলোমিটারকে পরিপূর্ণভাবে একটা যে পতেঙ্গা একটা আন্তর্জাতিক মানের পর্যটন নগরী যাতে আমরা করতে পারি, সেই প্রচেষ্টা আমরা এগোচ্ছি। আদিগন্ত বিস্তৃত সাগর আর মায়াময় পরিবেশ সব মিলিয়ে প্রকৃতি এখানে যেভাবে সৌন্দর্যের পসরা সাজিয়েছে, সুষ্ঠু পরিকল্পনা আর সবার সচেতনতাই সেটি হয়ে উঠতে পারে উপভোগ্য। এজন্য যথাযথ ও সময়োপযোগী পরিকল্পনা ও পদক্ষেপের পরামর্শ সচেতন নাগরিক সমাজের। ইমদাদুল হক, চ্যানেল 24, পতেঙ্গা, চট্টগ্রাম। ওয়ার্ড সিমেট্রি।
যেখানে চিরঘুমে শুয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিভিন্ন দেশের সৈনিকরা। দেশে এমন দুটি সমাধিক্ষেত্রের একটি রয়েছে কুমিল্লায়, যেখানে দর্শনার্থীরা যান, খুঁজে নেন এক অপার্থিব অনুভূতি। সেই সমাধিক্ষেত্রের বিস্তারিত জানব জাহেদুর রহমানের কাছে। ময়নামতি ওয়ার সিমেট্রি অনেকের কাছে পরিচিত ইংরেজ কবরস্থান হিসেবে। এটি কুমিল্লা সেনানিবাসের উত্তর প্রান্তে কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 738 জন সেনাকে এ সমাধিতে সমাহিত করা হয়। এরপর থেকে এই যুদ্ধ সমাধিক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে কমনওয়েলথ গ্রেভিয়ার্ড কমিশন। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অবিভক্ত ভারত, রোডেশিয়া, পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, বার্মা, বেলজিয়াম, জাপান এবং পোল্যান্ড সহ 13টি দেশের যোদ্ধারা শায়িত রয়েছেন এখানে। তাদের সমাধিফলকে রয়েছে নাম, দেশের নাম ও পদবি। যুদ্ধে আহত সৈনিকদেরকে চিকিৎসার জন্য তারা এখানে ওই আমলে বেস্ট দুইটা ফিল্ড হসপিটাল করে, যেটাকে আমরা মিলিটারি ফিল্ড হসপিটাল বলি। সেটা একটা করে হচ্ছে এই চিটাগাংয়ে, আর একটা ময়নামতি, মানে এখনকার হচ্ছে কুমিল্লা, যেখানে আমাদের ওয়ার সিমেট্রি আছে, এটা খুব কাছেই। তো এটা মূলত তখন তারা যেটা করছিল যে ওই আপনার ইন্ডিয়া এবং মায়ানমারের যুদ্ধের কারণে যে সোলজাররা আহত হচ্ছিল তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য তারা এই বেস হসপিটাল দুটো করে এবং তার রেগুলার ট্রিটমেন্ট এখানে চলতে থাকে। তো সেই ট্রিটমেন্টরত অবস্থায় যারা মারা যায় তাদেরকে তারা কবর দিতে শুরু করে এই অঞ্চলেই বিভিন্ন জায়গায়। ফাইনালি ব্রিটিশ ফোর্সেস এই সমস্ত কবরগুলোকে বিভিন্ন জায়গায় যে ছড়াই ছিটে ছিল, প্লাস ময়নামতি, আপনারা আজকে যে সাইটটা দেখছেন ময়নামতি এবং চিটাগাং, এইখানে বাকি কবরগুলো ছড়ানো ছিটানো সবগুলোকে এক জায়গায় করে। এটা হচ্ছে মোটামুটি একটা ইতিহাস যে যুদ্ধের পরে 45 থেকে 50-এর মধ্যে এই সব কবরগুলোকে দুটো কবরস্থানকেই, মানে ময়নামতি ওয়ার সিমেট্রি এবং চিটাগাং ওয়ার সিমেট্রি, দুইটা কবরস্থানকে পরিপূর্ণ রূপ দেওয়া হয়। এবং এইটার পরে এই মিলিটারি যখন এটা শেষ করে তখন আমাদের যে অর্গানাইজেশন কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন, আমাদের অর্গানাইজেশনের বয়স এখন 100 বছরের বেশি। 1917 সালে আমাদের অর্গানাইজেশন ফর্ম করে, তখন এগুলো টেক আপ করে নেয়। হ্যাঁ, এই ওয়ার সিমেট্রিগুলো রক্ষণাবেক্ষণের জন্য এবং মেইনটেন্যান্সের জন্য তারা এটা একটা ডিজাইন করে, এই যে এখন আজকে আপনারা যেটা দেখছেন, একটা ডিজাইন করে এইগুলোকে সুন্দরভাবে সংরক্ষণের ব্যবস্থা করে এবং সেভাবে হয়ে আসছে। প্রাকৃতিক ছায়াঘেরা এক নৈসর্গিক শান্ত পরিবেশে অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি দেখতে ছুটে আসেন অনেকেই। এখানে এসে ছবি তুলে স্মৃতি ধারণের পাশাপাশি নিহতদের জানানো হয় শ্রদ্ধা। প্রতি বছর নভেম্বর মাসে করা হয় বিশেষ প্রার্থনাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক মানুষকে কবর দিয়েছে, তাই ইতিহাস আছে, ইতিহাস জানতে, শুনতে, দেখতে আসছি, যাতে নেক্সট প্রজন্মকে আমরাও কিছু বলতে পারি। খুব সুন্দর করে গুছিয়ে সবকিছু রাখা হয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে রাখা হয়েছে জিনিসটা। পরিবেশ যেভাবে সবকিছু মানে সংরক্ষণ করে রাখা হয়েছে সেটা দেখে ভালো লাগছে। ঐতিহাসিক স্থান ঘুরে ঘুরে দেখতেছি, দেশ সম্পর্কে জানতেছি, অতীত সম্পর্কে জানতেছি। এখানে যে পরিবেশটা, প্রাকৃতিক যে পরিবেশটা, এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। আসলে এটা কবরস্থান, এখানে আসার মতো দেখার মতো কিছুই নাই, কিন্তু এখানে তারা যে লুকটা করেছে, যে প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে যে আদলে পরিবেশটা তৈরি করছে, আসলে খুবই ভালো লাগে। ইংরেজ কবরস্থান ময়নামতি মধ্যে খুব ঐতিহ্যবাহী, আলহামদুলিল্লাহ অনেক দেখতে ভালো লাগতেছে এবং কুমিল্লার একটা ঐতিহ্য বহন করতেছে। আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমি ঢাকায় থাকি এবং কুমিল্লার ঐতিহাসিক স্থানগুলো দেখার আমার অনেক ইচ্ছা ছিল, সেজন্য আমি আজকে তাদের সাথে এসেছি এখানে। এবং ওয়ার সিমেট্রিতে আমি বিশ্বযুদ্ধে যারা মারা গিয়েছেন তাদের কবরগুলো দেখছি এবং তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে এসেছি। 1962 সালে একজনের দেহাবশেষ তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে যায় এবং সর্বশেষ 2024 সালে জাপানের 23 জন নাগরিকের দেহাবশেষ নিজ দেশে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সমাধি রয়েছে 714 জনের। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা। খাঁটি দুধে তৈরি চাঁদপুরের মতলবের মজাদার ক্ষীর, স্বাদ আর গুণে মানে অন্যরকম কদর রসনা বিলাসীদের কাছে, যার কদর ছিল এক সময়কার জমিদার আর ইংরেজদের কাছেও। মতলবের এই ক্ষীরের চাহিদা আছে সারা দেশে। সেই ক্ষীরের গল্প জানাচ্ছেন আল ইমরান সুফন।
মতলবের ক্ষীর শুধু এটি চাঁদপুর জেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় এই ক্ষীরের বেশ চাহিদা রয়েছে। ইংরেজ শাসন আমলে তৎকালীন ইংরেজ এবং জমিদারদের কাছে এই ক্ষীর ছিল বেশ জনপ্রিয়। তৎকালীন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধরনের উৎসব যেমন বিয়ে এবং বিভিন্ন ধরনের তাদের পূজা পার্বণে এই ক্ষীরের ছিল বেশ সুখ্যাতি। বিশেষ করে বাড়িতে কোনো মেহমান আসলেই এই ক্ষীর দিয়ে আপ্যায়ন করা হতো। বর্তমানে এই ক্ষীর দেশের বাইরেও বেশ চাহিদা রয়েছে। বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা তাদের বিভিন্ন আত্মীয় স্বজনের জন্য এই ক্ষীর কিনে নেন। ক্ষীরটা ফেমাস হওয়ার কারণ হলো আমরা কিন্তু কোনো কিছু মিক্সার করি না, শুধু দুধ এবং চিনি দ্বারা সংমিশ্রণে এটা তৈরি হয়। এবং আমাদের এই জন্যই আমাদের এই ক্ষীরটা এত গুণগত যে অন্যান্য ডিস্ট্রিক্টেও অনেক ক্ষীর বিক্রি করে, কিন্তু মতলবের ক্ষীরটা স্বাদে একটা আলাদা। এবং আমাদের এই ক্ষীরটা স্বাদের জন্য আমরা ঢাকাতে অনলাইনে সাপ্লাই দিই, কিন্তু দেশের থেকে বাইরে যাই বেশি। 2-3টা অনলাইন আমাদের আছে, ওখানে আমরা প্রতিদিনই 50-60 কেজি সাপ্লাই দিই। এবং চাঁদপুর ডিস্ট্রিক্ট, নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর, ফরিদগঞ্জ, চট্টগ্রাম প্রতিদিনই মানুষ আসতেছে, ভাই বেড়াদের আসতেছে, বলতেছে যে দাদা 2-4-5 কেজি ক্ষীর বাইরে পাঠাবো, আমাদের তৈরি করে দেন। মাঠের থেকে আসে দুধ, ব্যাপারীরা দুধ লয়ে আসার পরে আপনার দুধ আমরা এটা ছাকার পরে আপনার দুধ এটা লাড়তে থাকি, লাড়ার পরে এটা যেমন গাঢ় হেমকা 1 কেজি চিনি থাকা হয়। চিনি দেওয়ার পরে আমরা এটা পাতিলে ভরে এখানে রাখি, পরে আমরা নিচে ছেল দিই, নিচে ছেল দেওয়ার হারা নিচে বেচাকেনি করে। 1 মণ দুধ দিই, দেখা গেছে 10টা ক্ষীর হয়। 1 কেজি চিনি লাগে, দেখা গেছে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতন জাল দিতে হয়, তারপরে তাই ক্ষীরটা হয়। ভোর 5টায় আমরা ওইটা জায়গায় গৃহস্থের থেকে আজ যে 3 পা 1 সের 2 সের 3 সের করে এইভাবে থুবাইয়া 5 থেকে 10 মণ দুধ আনার পরে দুধ 12টার দিকে আসলে আমরা দুধরা নিয়ে যে কড়াইত বসাই, বড় বড় কড়াই আছে উনির কাছে, এই গান্ধী ঘোষের দোকানে এই কড়াইত বসে আমরা দুধরা জাল দেওয়ার পরে ওনারা আবার নিয়া দুধ জাল দেওয়ার পরে এই 1 মণ করে দুধ 30 করে দুধ বসাইলে 10টা 7টা 8টা 9টা 10টা ক্ষীর হয়। মতলবের ক্ষীর সম্পর্কে বলতে হয় যে এটা অনেক পুরাতন এবং ওই নামেই এটা পরিচিত। এবং ক্ষীরটা একেবারেই দেশীয় গাভীর দ্বারা, দুধ দ্বারাই এটা পরিচালিত এবং এটা অনেক খুব সুস্বাদু। একদমই খাঁটি বলতে কি খাঁটি, পিওর খাঁটি, এর মধ্যে কোনো ভেজাল ইনশাল্লাহ নাই। আমরাও খাচ্ছি, সকলেই নিচ্ছে, এতে কারো কোনো সমস্যা হয় না। অনেক দূরান্ত থেকে লোক আসে এই ক্ষীরটা খাওয়ার জন্য। মতলবের ক্ষীর একটা বিখ্যাত ক্ষীর, এটা গান্ধী ঘোষের ক্ষীর। আমরা মতলবে আমার বাড়ি, কিন্তু আমরা থাকি ঢাকা গাজীপুরে। আমরা প্রতি বছরে অন্তত ক্ষীরের জন্য গাজীপুর থেকে এখানে ছুটে আসি। এটা সুনাম বাংলাদেশে আছে, আর চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, হাজীগঞ্জ, অন্যান্য আরো সব জায়গা থেকে মানুষ এখানে আসে, এখান থেকে ক্ষীর নেয়। এটা জনপ্রিয়তা আছে অনেক। বিভিন্ন ধরনের প্রক্রিয়ায় এই ক্ষীর তৈরি করা হয় এবং এই ক্ষীর যাতে আগামীতেও তার এই যে ধারা অব্যাহত রাখতে পারে, সেই বিষয়ে মতলববাসী যারা কারিগর রয়েছেন এবং যারা ক্ষীর ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। গুটিদারা নামটা শুনতে অবাক লাগলেও একসময় ব্রাহ্মণবাড়িয়ার গ্রামাঞ্চলের তরুণদের কাছে বেশ জনপ্রিয় খেলা, যার অন্যতম উপকরণ বাঁশ আর মহিষের শিং থেকে তৈরি গুটি। সদ্য তোলা ফসলি জমিতে যুগ যুগ ধরে এই খেলা হয়ে আসলেও এখন আগের সেই জৌলুস নেই। ঐতিহ্যবাহী গুটিদারার কথা তুলে ধরছেন প্রকাশ দাস। গ্রাম বাংলার একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলার নাম গুটিদারা। একসময় গ্রামগঞ্জে গুটিদারা খেলার ব্যাপক প্রচলন থাকলেও কালের আবর্তনে তা এখন সোনালী অতীত। এই অবস্থায় বিলুপ্ত প্রায় গুটিদারা খেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতি বছরই ব্রাহ্মণবাড়িয়ায় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্রীড়াবিদ ডক্টর ফরিদুল হুদার স্মরণে গুটিদারা খেলার আয়োজন করা হয়ে থাকে। এবছরও সাহিত্য একাডেমির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গুটিদারা খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় 2টি দলের 22 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। তবে এই প্রতিযোগিতার বিশেষ কিছু নিয়ম রয়েছে। এখানে 1.5 হাত লম্বা বাঁশ দিয়ে তৈরি একটি দাঁড়ার মাধ্যমে মহিষের শিং থেকে তৈরি বিশেষ গুটিকে সজোরে আঘাত করে নির্দিষ্ট সীমা অতিক্রম করতে হয়। তবে সীমানা প্রান্তেই অপর দলের 11 জন খেলোয়াড় সেই গুটিটিকে লুফে নেওয়ার জন্য অপেক্ষায় থাকেন। গুটি লুফে নিলেই প্রতিপক্ষের পয়েন্ট কাটা যায়, অন্যথায় যোগ হয় পয়েন্ট। এভাবেই দুই দলের খেলোয়াড়দের কয়েক দফা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জয় পরাজয় নির্ণয় হয়ে থাকে।
বিলুপ্তি হওয়ার পথে যে খেলাটা, ওইটা আমরা আগলে ধরে রাখতে চাই এবং আগামী প্রজন্মকে একটা বার্তা দিতে চাই যে এই গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা, এটা সবাই উপভোগ করুক। আমাদের এই খেলাটা আজকে থেকে 100 বছর যাবৎ ঐতিহ্য খেলা, তো অনেক বর্তমান খেলাটা বিভিন্ন ধরনের জায়গা খেলাটা একটু কমাই লেছে, তো আমরা আজকে অনেকদিন যাবৎ আমরা এই খেলাটা ধরে রাখছি। এই খেলাটা আমাদের ঐতিহ্যবাহী খেলা, এই খেলাটা আমরা ধরে রাখতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা যেন এটা খেলতে পারি এবং ছোট ছেলেদেরকে যেন আমরা একসাথে নিয়ে এসে আমরা এটা সুন্দর মতো পরিবেশ করে খেলতে পারি, এটাই আমরা চাই। আমাদের প্রজন্ম আমরা অনেকেই জানি না যে আমরা যারা খেলতেছি এখন আমরা এদিকে বুঝতে পারছি এটা কি খেলা, ঐতিহ্যবাহী গুটিধারা খেলা। আকর্ষণীয় এই খেলাটি উপভোগ করতে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী ক্রীড়ামোদী ও দর্শকরা সমবেত হন। এ সময় তারা তাদের পছন্দের দলকে সমর্থন জানিয়ে উৎসাহ দেন। তাদের কলরবে পুরো মাঠ যেন এক মিলন মেলায় পরিণত হয়। এটা তো বাংলা সংস্কৃতির একটি খেলা, গুটিধারা খেলা, যে খেলাটা হয়তো শেরপুর কিংবা সাহিত্য একাডেমি যদি আয়োজন না করতো তাহলে হয়তো আমরা দেখতেই পারতাম না যে গুটিধারা খেলাটা আসলে কিরকম হয়। চিরায়ত বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য হচ্ছে যে হেমন্তের ধান কাটার পরেই এই খালি মাঠে কৃষক কৃষানীরা বিভিন্ন বিনোদনে মেতে উঠতো, তারই একটা অংশ হচ্ছে গুটিধারা খেলা। এবং গুটিধারা খেলা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে খোলা মাঠে বিশেষ করে কৃষি জমিতে যে খেলাটা হচ্ছে, সেই খেলাটা যদি মাঠ যদি হারিয়ে যায়, কৃষি জমি যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু খেলাটাও বিলুপ্ত হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই প্রাচীন ঐতিহ্যটাকে টিকিয়ে রাখতে চাই। আমরা এর আগে অতীতে এলা খেলা দেখছি, আমরা ক্রিকেট ফুটবল গেছি, কিন্তু এই এলার অতীত দেখছি না। এর মাধ্যমে আমরা অনেক আনন্দ হইতেছি। আয়োজকরা জানিয়েছেন তরুণ ও যুব সমাজকে বিপদগামী হওয়ার হাত থেকে রক্ষা করতে এবং গুটিধারা খেলার ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই তাদের এই আয়োজন। একটা সময় ছিল এই গুটিধারা খেলা গ্রামে গ্রামে অনুষ্ঠিত হতে, গ্রামের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এই খেলাটি। এই খেলাটি বর্তমানে প্রায় বিলুপ্তির পথে, কিন্তু আমরা আশা করব এই খেলাটি সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় আবার পুনরুজ্জীবন ফিরে পাবে। এই খেলাটা প্রতি বছর আমরা সহযোগিতা করছি, আশা করছি আমরা ভবিষ্যতে এই খেলাটা পুনরুজ্জীবনের জন্য আরও চেষ্টা করব এবং টুর্নামেন্টেরও প্রয়োজনে আয়োজন করব। আমাদের ছেলেমেয়েরা যদি এই খেলাটায় উৎসাহী হয় এবং এটাতে মজা পায়, তাদের এই বিনোদনের পাশাপাশি শারীরিক উৎকর্ষটা সাধন হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া লাল দল এবং সবুজ দলের পয়েন্ট সমান করে 8 পয়েন্ট হওয়ায় ফলাফল ড্র ঘোষণা করা হয়। পরে অতিথিবৃন্দ সকল খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, আধুনিক যান্ত্রিকী জীবনের ভিড়ে সকলের হাত ধরে গুটিধারা খেলা আবারও তার ঐতিহ্য ফিরে পাবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাস, চ্যানেল 24। শীত শুধু বেড়ানো বা খাবার দাবারের জন্যই জনপ্রিয় মৌসুম নয়। এই সময়ে পাড়া মহল্লায় দারুণ জমে ওঠে ব্যাডমিন্টন খেলা। দিনে তো বটেই, রাতে আলো জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলায় মেতে ওঠেন নানা বয়সী মানুষ। বান্দরবান থেকে সে গল্প জানিয়েছেন ইয়াসিনুল হাকিম। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে আমরা এসেছি কিছু দুর্গম এলাকাগুলোতে, আসলে যেখানটায় মানুষ আসলে খেলাধুলা করছে। মাঠের সংকটের কারণে কারো কারো পতিত জমিকে তারা আসলে মাঠ হিসেবে ব্যবহার করছে, এবং আমরা কথা বলেছিলাম সে সমস্ত যুবকদের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে, তারা সারাদিনে কিন্তু আসলে মোবাইলে তারা ব্যস্ত সময় পার করতো। শীতের এই সময়টাকে তারা নিজেদের বিনোদন এবং নিজেদের শরীরচর্চার বিষয় হিসেবে তারা খেলার একটি জায়গা আসলে নির্ধারণ করে। আমাদের এই কালাকাটাতে আগেও বিভিন্ন টুর্নামেন্ট হয়েছিল। ইনশাল্লাহ আমরা খুব আর্লি চেষ্টা করবো একটা টুর্নামেন্টের আয়োজন করতে। এর মাধ্যমে আমরা চাই যুব সমাজকে আপনার বিভিন্ন খারাপ কাজ এবং অনৈতিক কাজ থেকে দূরে রাখার জন্য, এবং সমাজের যাতে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। একটা যদি মাঠ থাকতো তাহলে প্রায় সবাই খেলতে আসতো, সবাই একটা বানিয়ে একাবদ্ধ হতাম, সবাই মিলে খেলাধুলা উপভোগ করতে পারতাম। যদি এই মাঠগুলো সম্প্রসারণ এবং সংস্কার করা যায়, তাহলে যুবকরা মাদক এবং মোবাইলে গেম থেকে আসক্তি থেকে মুক্তি পাবে। অবসর সময়টা আমরা মোবাইলে না কাটিয়ে সেটা আমরা খেলার মাধ্যমে করলে আমাদের শরীর এবং মন দুটোই ভালো থাকছে। অনেকটাই ব্যাচেলর লাইফ লিড করি, এক্ষেত্রে আমাদের খেলাধুলাই একটা বিনোদন মাধ্যম হিসেবে আছে এবং একে অপরের সাথে এই যে সম্প্রীতির বান্দরবন সেটা আরো দৃঢ় হয়। আমরা খেলি যে শরীর সুস্থ রাখার জন্য, ফিটনেসটা ধরে রাখার জন্য, আর শীত আসলে একটু খেলাধুলা করতে ইচ্ছে করে। আর সবসময় আমরা করি জিমনেশিয়ামে, এখন এলজিডিতে চলতেছে খেলা। এটা সুস্থ রাখার জন্য একদম পারফেক্ট একটা ব্যাডমিন্টনটা খুবই প্রয়োজন। আমরা ব্যাডমিন্টনের রেখার এবং ব্যাডমিন্টনের রেখার সাথে যে কর্কের যে শব্দ, সেটির কারণে কিন্তু শীতের তীব্রতা কাটিয়ে অনেকটা আসলে শরীরের উষ্ণতা এবং গরমের যে
ভাব, সেটাও কিন্তু আসলে তারা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি মোবাইল থেকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় তারা নিজেদের জন্য ব্যয় করছে, যেটি নিজেদের শরীর স্বাস্থ্যকে যেমন ঠিক রাখছে, পাশাপাশি শীতের তীব্রতা থেকেও আসলে নিজেদেরকে রক্ষা করতে পারছে বলে তারা জানিয়েছে। সারাদিন আমরা অফিসের ব্যস্ততার মধ্যে কর্মরত থাকি, অফিসের কাজ করি। বাকি সময় আমরা বিকেলে সন্ধ্যার পরে ব্যাডমিন্টন খেলি। কত তো মাঠ নেই, এই জন্য মানে খেলা ওরকম হচ্ছে না। শীতের মৌসুমে আমরা এখানে সবাই মিলেমিশে খেলতেছি। মাঠ যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের কালাঘাটায় থাকতো, তাহলে আমাদের কালাঘাটা থেকে অনেক প্লেয়ার বের হয়ে আসতো। মাঠের সংকটের কারণে অন্য মানুষের জায়গায় নিজেরা মাঠ করে সবাই মিলে এলাকার ছেলেমেয়েরা সবাই একসাথে মিলে একবদ্ধ হয়ে খেলাধুলা আয়োজন করে ফেলছে। সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আসলে বান্দরবানের বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক কিছু ক্রীড়াঙ্গন বা স্টেডিয়াম করার দাবিও আসলে সুশীল সমাজের প্রতিনিধিরা জানিয়েছে। এটির মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক এবং মোবাইল ডিভাইস থেকে আসলে দূরে রেখে একটি সুন্দর আগামী ভবিষ্যৎ দিতে পারবে বলে আসলে তারা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আমরা যেটি শুনেছি, তারা সারাদিনের কর্মব্যস্ততা থেকে রাতের যে শীতের সময়টা তারা তাদের বিভিন্ন অফিস প্রাঙ্গণ সব বিভিন্ন জায়গাগুলোতে তারা ব্যাডমিন্টন খেলার মাধ্যমে নিজেদের শরীরের ফিটনেস রাখার পাশাপাশি নিজেদেরকে মানসিক প্রশান্তিও দিচ্ছে এই ব্যাডমিন্টন খেলা বলে তারা আমাদেরকে জানায়। পর্যটন শহর রাঙামাটি, প্রতিদিনই শত শত পর্যটকের যাতায়াত এই শহরে, ফলে সবসময় থাকে যানবাহনের চাপও। কিন্তু শহরে একটি বাস টার্মিনাল থাকলেও সেটি দখল করে রেখেছে সারি সারি ট্রাক, ফলে যান চলাচলে বিশৃঙ্খলায় শহরে যানজট যেন নিত্যদিনের, জানাচ্ছেন জিয়াউল হক। রাঙ্গামাটি একটি পর্যটন শহর। এই শহরে প্রতি বছর বা মৌসুমগুলোতে প্রায় 5 লক্ষের বেশি পর্যটক এই রাঙ্গামাটিতে বেড়াতে আসে। কিন্তু যারা দূর দূরান্ত থেকে যেসব পর্যটকরা বেড়াতে আসে বা বাসে করে বা অন্যান্য যানবাহন নিয়ে, যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে বেড়াতে আসে, তাদের সে যানবাহন রাখার কোনো নির্দিষ্ট কোনো স্থান এখন পর্যন্ত রাঙ্গামাটি শহরে গড়ে ওঠেনি। যে স্থাপনাটি রয়েছে সেটি হচ্ছে একটি বাস টার্মিনাল রয়েছে এবং একটি পুরনো বাস টার্মিনাল, 2টি টার্মিনাল রয়েছে এবং ট্রাক রাখার জন্য একটি ট্রাক টার্মিনাল রয়েছে। কিন্তু এই বাস টার্মিনাল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির বাস টার্মিনাল এলাকাতে, যেটি 1994 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 2010 সালে তার নির্মাণ কাজ শেষ হয় এবং তারপরে আসলে এটি বাস রাখা শুরু হয়। কিন্তু 2 বছর পরে আসলে এখানকার আশেপাশের জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে, এই অজুহাতে এখানকার বাস টার্মিনালটি পরে সরে যায়। পুরনো বাস টার্মিনাল যে দোয়েল চত্বর এলাকা, সেখানে প্রতিস্থাপন করা হয়। কিন্তু এই বাস টার্মিনালটি বর্তমানে আসলে বাস টার্মিনাল না, এটি মানুষ যে কেউ আসলেই বলতে পারবে এটি ট্রাকের দখলে চলে গেছে অনেকাংশে। এখানে বাসের চেয়ে অধিকাংশ যানবাহন যেটি ট্রাক দখল করে রয়েছে, যার ফলে হচ্ছে যে বিশেষ করে শুক্রবার এবং শনিবার এই দিনগুলোতে ব্যাপক পর্যটক রাঙ্গামাটিতে বেড়াতে আসে। সেই বাসগুলো আসলে শহরের ধারে, যেখানে পার্কিং এর জায়গা নয় সেখানে রাখা হয় এবং এর ফলে স্থানীয় যে সাধারণ মানুষ তারা কিন্তু যে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ে এবং বাসগুলো সেখানে রাখাতে এবং বিভিন্ন ধরনের সড়কের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বলে এখানকার স্থানীয় লোকজন বলছেন। এবং যারা বাস ড্রাইভার চালক আছে তাদের সাথে আমরা কথা বলি, তারা বলছেন যে বাস এখানে না আসার ফলে তাদের কষ্ট হচ্ছে এবং বাইরে যদি পথে ঘাটে রাখা হয় সড়কের ধারে, সেখানেও পুলিশের উৎপাত বা পুলিশের কারণে সেখানেও রাখা সম্ভব হচ্ছে না বলে তারা অভিযোগ। গাজীপুর থেকে আসছি, আপনার সারা রাত যাক না, আপনাদের পার্কিং গাড়ি রাখবো, আপনার ব্যবস্থা পাইতেছি না, ঘুমাইতে পারতেছি না পার্কিং এর জন্য। পার্কিং এর ভিতরে গাড়ি ঢুকাইছিলাম, জায়গা নাই, তাই আবার ব্যাক করে এই জায়গায় রাখছি। এরকম গাড়ি নিয়ে ওই মাঠের কাছে রাখছিলাম, ওই জায়গায় পুলিশ গেছে, পুলিশ যাওয়ার পরে গাড়ি নিয়ে আসছে। ওই পার্কিং এর অবস্থা বেশি একটা ভালো না। এখানে বাইরে গাড়ি সবগুলো গাড়ি আসছে, পার্কিং হচ্ছে ছোট, আমাদের এখানে পার্কিং হচ্ছে ছোট, গাড়ি সবগুলো বাইরে লাগছে, আমার নম্বরের গাড়ি আমাদের সব গাড়ি বাইরে। বাস টার্মিনাল এখানে যৌথ হবে তো, ট্রাক বাস মানে হয়ে গেছে তো, এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে সরকারি যে টোল আদায়ের জন্য নির্দিষ্ট ভাড়া আছে, সেই ভাড়াগুলো আসলে বাস থেকে এবং ট্রাক থেকে নিয়ে থাকে তারা। তারপরেও তারা বিশেষ করে গাছের গাড়িগুলো এবং ফার্নিচারের ট্রাকগুলো রাখতে তারা বেশি উৎসাহ। এর মধ্যে অন্যতম কারণ যেটি বলছেন যে এখানে টোল আদায় বা কর আদায়ের ক্ষেত্রে তাদের কোনো নির্দিষ্ট ফি নাই, যার ফলে হচ্ছে সেখান থেকে অধিক তারা টাকা বেশি নিতে পারেন বলে তারা বাস টার্মিনাল ট্রাক রাখেন বা মালবাহী গাড়িগুলো রাখেন। একই সাথে ট্রাক টার্মিনালে পণ্যবাহী ট্রাক ছাড়াও তারা
এই গাছবাহী ট্রাকগুলো রাখতে বেশি আগ্রহ প্রকাশ করেন, তারা বলেছেন এটি, তারা অভিযোগও করেছেন। রাঙামাটিতে পৌর কর্তৃপক্ষ আছে, জেলা পরিষদ উন্নয়ন বোর্ড আছে, তারা রাঙামাটি যে পর্যটন শহর, সে শহরকে সৌন্দর্য করতে তাদের ব্যক্তিগত উদ্যোগে বা একত্রিতভাবে কাজ করার যে সেই প্রচেষ্টা এখনো পর্যন্ত দৃশ্যমান নয় বলে তারা অভিযোগ করছেন। শহরের যে একটা জগাখিচুড়ি মার্কা পরিস্থিতি চলছে, পর্যটন শহর হিসেবে রাঙামাটির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। শহরের সর্বোচ্চ এলোমেলোভাবে গাড়ি রাখা, কোনো ট্রাফিকিং সিস্টেম ঠিক নেই, আপনার পর্যটকদের জন্য কোনো নির্দেশনা নেই। এই বিষয়গুলো কে কোনটি পালন করবে সে বিষয়ে যদি সুস্পষ্ট নির্দেশনা না থাকে তাহলে এই সংকট সমাধান হবে বলে ব্যক্তিগতভাবে মনে করি। যে ট্রাফিক পুলিশ আমরা দেখেছি তারাও কিন্তু নিরলসভাবে কাজ করছে, কাজ করার পরেও যে শৃঙ্খলা সেটি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে ফিরে আসেনি। এখানকার যে টুরিস্ট পুলিশের যে কর্মকর্তা রয়েছে তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি, তিনি বলছেন ট্রাফিক পুলিশের সংখ্যা খুবই কম, জনবলের সংকটের কারণে সেভাবে কাজ করা যাচ্ছে না। এবং এখানকার যে ট্রাফিকের যে টুরিস্ট বাসগুলো আছে এবং ট্রাকগুলো আছে সেটি শৃঙ্খলা আনতে যে জেলা প্রশাসনের যে সভাগুলো তারা বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছেন। তারা দাবি জানিয়েছেন যে ট্রাক টার্মিনালটাকে কিভাবে আরো আধুনিকায়ন করা যায় সেই বিষয়ে তারা উদ্যোগ নেওয়ার কথা বলছেন। রাঙামাটি জেলায় কিন্তু ওরকম বড় টার্মিনাল ব্যবস্থাপনা নাই। দুটো আমাদের বাসের ক্ষেত্রে বলি, আমাদের দুটো বাস স্ট্যান্ড আছে। যে দুটো বাস স্ট্যান্ডে আমাদের যে বাসগুলো অবস্থান করে, যেগুলো রাঙামাটির নিয়মিত বাস, সেগুলো রেখে টুরিস্টদের বাস রাখার যে জায়গা সেটা আমাদের অপ্রতুল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আইন শৃঙ্খলা মিটিংয়ে এবং সব জায়গায় আমরা আরো বড় পরিসরে কিভাবে বাস টার্মিনাল তৈরি করা যায় সেই ব্যাপারে কিন্তু আমরা পরিকল্পনা করছি এবং এগুলো কিন্তু আমরা আইন শৃঙ্খলা মিটিংয়ে আলোচনা করছি। যে পর্যটন শহরের এইভাবে যত্রতত্রভাবে পর্যটকবাহী বাস রাখার ফলে স্থানীয়রা বলছেন যে এটির ব্যাপারে যদি স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ যদি কাজ না করে আসলে যে পর্যটন শহর রাঙামাটি যে সৌন্দর্য সেটি দিন দিন হারিয়ে যাবে বলে তারা মনে করছেন। দর্শক, এই ছিল আজকের আয়োজন। চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।